গত মঙ্গলবারও অর্থ উপদেষ্টা বলছিলেন যে এনবিআর দুই ভাগই ভাগ করা থাকবে। আজকে কিছুক্ষণ আগে ভাগ করাই থাকবে সেই ব্যাখ্যাটি এসছে, এমন না যে সেটির থেকে পরিবর্তন হয়েছে, তবে এখনই নয় এমন একটি কথা বলছেন এবং আরও কিছু পরিবর্তিত আকারে হয়তো কিছু অধ্যাদেশেরও কিছু সংশোধন আসতে পারে, সেটি আলাপ আলোচনার প্রেক্ষিতে। একটু আপনার কাছে জানতে চাইছি যে প্রধান উপদেষ্টা তো এই ঘোষণাটি দিয়েছিলেন আরও বোধহয় মাস দুয়েক আগে। তিনি একটি বক্তব্য বলছিলেন যে এনবিআর দুই ভাগে ভাগ করা হবে বা বিলুপ্ত করা হবে। তাহলে আলোচনার এখনো বাকি রইল কেন? আবার প্রয়োজন পড়লো কেন? আন্দোলনের পরে আমাদের এই সিদ্ধান্তটি নিতে হলো কেন? মানে কোথায় সমস্যাটি একটু আপনার কাছ থেকে জানতে চাই। না, এরকম একটি গুরুত্বপূর্ণ জাতীয় সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে বা অর্থনৈতিক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে অবশ্যই যারা এর সঙ্গে সম্পর্কিত, যারা স্টেক হোল্ডার, পার্টিকুলারলি এনবিআরের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার, তাদের বিশেষ করে ব্যবসায়ীরা যেহেতু এর একটা গুরুত্বপূর্ণ অংশীদার, তাদের সঙ্গে আলাপ আলোচনার বিষয়গুলো থাকে। দীর্ঘদিন থেকে এই বিভাজনের কথাটি আলোচনা হয়ে আসছে যে হ্যাঁ এরকম একটি বিভাজন দরকার। আমার ধারণা সেরকম ব্যাপারে একটা মৌলিক একটা জায়গায় ঐক্যমত্য হয়তো আছে ভিতরে, কিন্তু সমস্যাটি অন্য জায়গায় তৈরি হয়েছে এবং যে অধ্যাদেশটি জারি হয়েছে সে অধ্যাদেশটি যদি আপনি দেখেন তাহলে মনে হবে যে হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে এই অধ্যাদেশটি তৈরির ক্ষেত্রে বা প্রস্তুতির ক্ষেত্রে কোনো একটা পার্টিকুলার সরকারের কোনো বিষয়ে বা কোনো স্টেক হোল্ডারকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বা এনবিআরের যারা তাদেরকে কিছুটা কম গুরুত্ব দেওয়া হয়েছে, এরকম কিছু বিষয়াদির কারণে হয়তো ক্ষোভের সৃষ্টি। তো সেই বিষয়গুলোর ক্ষেত্রে মানে যখন এই অধ্যাদেশটি তৈরি হয়েছে সেই পর্যায়ে যদি সমস্ত স্টেক হোল্ডারদের সাথে পর্যাপ্ত আলাপ আলোচনা হতো তাহলে হয়তো এতটা বিষয় দাঁড়াতো না। তবে আমার কাছে যেটি মনে হয় যে এই যে সংস্কারের ক্ষেত্রে, এনবিআরের মতো সংস্কারের ক্ষেত্রে এই বিষয়টি একটা টেস্ট কেসের মতো, এবং এই টেস্ট কেসটি আমরা এনবিআরে তো দেখছি। আমার ধারণা এই ধরনের সংস্কার যদি অন্যান্য মন্ত্রণালয় বিভাগেও হয় একই ধরনেরই আসলে ইস্যুগুলো দাঁড়াবে, এবং সেই ইস্যুগুলোর একটা ইঙ্গিত আপনি পাবেন যে অন্তর্বর্তী সরকার আসবার পরে একদিকে বিসিএস প্রশাসন এবং আরেকদিকে 24টি ক্যাডারের সবাই একত্রিত হয়ে একজন কে বড় কে ছোট, আমরা বঞ্চিত, আমরা সুপ্রিম বা আমরা এটার স্টেক হোল্ডার কেন হব না, এই যে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব, এইটার কিন্তু কিছুটা রিফ্লেকশন কিন্তু আপনি এখানেও দেখবেন। এবং আমার ধারণা এই ধরনের দ্বন্দ্ব বা জটিলতা অন্যান্য মন্ত্রণালয় বিভাগের ভিতরেও রয়ে গিয়েছে, যে বিভাগের যারা কর্মকর্তা তারা কতটুকু পর্যন্ত সিনিয়রিটি পাবেন, সেক্ষেত্রে যারা অ্যাডমিন থেকে আসবেন তারা এখানে কতটুকু কোথায় অন্তর্ভুক্ত হবেন না হবেন, এই দ্বন্দ্বটি কিন্তু বেশ হয়ে এসছে এবং সেটা বেশ প্রকটতর রয়েছে। তো তার একটা রিফ্লেকশন কিন্তু এখানেও রয়ে গিয়েছে। সুতরাং আমার ধারণা সমাধানটি খুব সহজ না, কেননা এই ধরনের একটা সমাধান যদি হতে হয় তাহলে এর একটা নীতিগত অবস্থান প্রয়োজন হবে, কেননা এই কাঠামোতে অন্যান্য অনেক জায়গাতেই সংস্কারের প্রস্তাবনা রয়েছে, অন্যান্য সরকারি অন্যান্য ডিপার্টমেন্টগুলোতে হয়তো সংস্কারের বিষয় রয়েছে। সুতরাং এক্ষেত্রে কোন কাঠামোতে গেলে যারা রয়েছেন এনবিআরের সঙ্গে রয়েছেন তারা সন্তুষ্ট হবেন, এবং এর ফলে যারা অন্য ক্যাডার থেকে বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেটর যারা রয়েছেন তারা এক্ষেত্রে কোনো ধরনের মানে এখানে কোনো বাধার সৃষ্টি করবেন না বা এখানে তারা অনুমূলকভাবে কিছু দেখবেন না, এই বিষয়টি আমার মনে হয় যে পরিষ্কার করার প্রয়োজন রয়েছে। আমার একটাই কথা যে আমার নিজের সাম্প্রতিককালে বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে কাজ করার অভিজ্ঞতা থেকে আমার মনে হয়েছে যে বাংলাদেশে ধীরে ধীরে অর্থনৈতিক কর্মকাণ্ড প্রসারিত হওয়ার সাথে সাথে বিশেষায়িত জ্ঞান বা এগুলোর প্রয়োজন বাড়ছে, এবং এক্ষেত্রে জটিলতাও বিভিন্ন রকমের নতুন নতুন জটিলতা আসছে। সেই ক্ষেত্রে এই ধরনের বিশেষায়িত জ্ঞান সম্পন্ন যারা লোকবল তাদেরকে আপনি আসলে পাশে রেখে বা তাদের সুপিরিয়রিটি বা সিনিয়রিটি ইনশিওর না করে প্রশাসনের লোক দিয়ে বড় বড় সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি কিন্তু অনেক ক্ষেত্রেই সিদ্ধান্তগুলোকে দুর্বল করছে, অনেক ক্ষেত্রেই সরকারের যে প্রকৃত লক্ষ্য সেগুলো অর্জনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দুর্বলতা তৈরি করছে। সুতরাং আমার কাছেও কেন জানি মনে হয় যে সেটা শুধু এনবিআর না, অন্যান্য জায়গাতেও আমি বলবো যে বিশেষায়িত জ্ঞান সম্পন্ন অর্থাৎ বিভাগের ভিতর থেকে আস্তে আস্তে উপরের পজিশনগুলোতে আরও বেশি ভিতর থেকে লোক নিয়ে নেওয়া এবং টপ লিডারশিপে তাদের লোকদেরও সমান সুযোগ থাকা, এই বিষয়গুলো অমূলক না। আমার ধারণা এই দাবিটি শুধু এনবিআর না, অন্য যে কোনো জায়গা থেকেই উঠবে। জি,
যেন ফরিদউদ্দিন, একটু আপনার কাছ থেকে জেনে আসতে চাই, আপনারা যে প্রস্তাবটি দিয়েছিলেন সেখানে কি আসলে আপনারা এই ধরনের বিলুপ্তর প্রস্তাব দিয়েছিলেন কিনা, এবং সেই পদের ব্যাপারে এই অধ্যাদেশে যেই সুপারিশটি করা হলো যেটি নিয়ে বিরোধ আসলে এনবিআর এর যারা রয়েছেন তাদের যে আন্দোলন, সেইখানে আপনারা পদের ক্ষেত্রে কি সুপারিশটি করেছিলেন? না, এখানে আসলে এনবিআর এর সংস্কারের ব্যাপারে যে বিরোধটা এই মুহূর্তে আছে সেটা হচ্ছে দুটো বিষয়। একটা হচ্ছে যে এনবিআর এর অফিসাররা চাচ্ছে যে ওরা কিন্তু যে প্রস্তাব আমরা করেছিলাম তার সাথে একমতই ছিল। আমরা প্রস্তাব করেছিলাম যে যদি নীতি বিভাগ এবং ব্যবস্থাপনা বিভাগ আলাদা হয় তাহলে যেহেতু এটি স্পেশালাইজড ডিপার্টমেন্ট এবং ট্যাক্স ডিপার্টমেন্ট ডেফিনেটলি স্পেশালাইজড, এটা নলেজ তো সবাই থাকে না, জার্নালিস্ট অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে তাদের এটা থাকবে না, প্রশ্নই ওঠে না। তো কাজে এই স্পেশালাইজড নলেজ যার থাকবে, হোক না সে প্রাইভেট সেক্টর লোক অথবা প্রশাসনে হোক, যার থাকবে তিনি এটা নেতৃত্বে থাকবেন, তাহলে এটা ইফেক্টিভলি কাজ করবে, আদারওয়াইজ করবে না। যেটা মোয়াজ্জেম সাহেব বলেছেন যে আসলে স্পেশালাইজেশনের সেখানে স্পেশালাইজড লোকদেরকেই দিয়ে করতে হবে। সারা বিশ্বে এখন এটাই প্রবণতা। উন্নয়ন বিষয়গুলি কিন্তু আস্তে আস্তে জটিল হয়ে যাচ্ছে, এত সহজে না। 60-এর দশকে 70-এর দশকে উন্নয়ন বিষয় অনেক সহজ ছিল, কারণ উন্নয়ন বিষয় কিন্তু বিভিন্নভাবে জটিল হয়ে যাচ্ছে, অনেক কমপ্লেক্স হচ্ছে, একটার সাথে একটা ইন্টারপ্লে হচ্ছে। কাজে এই ধরনের স্পেশালাইজড অর্গানাইজেশন ডেফিনেটলি আপনাকে ওই নলেজের লোক নিয়ে আসতে হবে। আমরা সেটাই প্রস্তাব করেছিলাম যে যদি নীতি বিভাগে যাদেরকে এর নেতৃত্বে দিবে তিনি নলেজ, ওই ডোমিনেন্ট নলেজ তার থাকতে হবে এবং তার লিডারশিপ কোয়ালিটি থাকতে হবে। শুধু নলেজ থাকতে হবে না, লিডারশিপ কোয়ালিটি। কেন লিডারশিপ কোয়ালিটি থাকতে হবে? কারণ স্টেক হোল্ডারদের ক্ষেত্রে মোটিভেট করে একটা উত্তম মানের যে ট্যাক্স সিস্টেম, আমাদের ট্যাক্সে অনেক ডিস্টর্শন আছে, অসংখ্য ডিস্টর্শন আছে, যেটা স্টেক হোল্ডাররা বিভিন্ন সময় বলে আসছে, কিন্তু এই ডিস্টর্শনগুলি অ্যাড্রেস হচ্ছে না বিকজ লিডারশিপের এবং পলিটিক্যাল ওনারশিপের অভাবে। তা আমরা সেই জন্য বলেছিলাম যে লিডার যদি স্ট্রং হয়, নলেজেবল হয়, তাহলেই শুধুমাত্র এই পরিবর্তনগুলি হবে। এবং একইভাবে ব্যবস্থাপনা বিভাগে আমরা কিন্তু এরকম বলেছিলাম যে এর দায়িত্ব কিন্তু ওই স্পেশাল নলেজ যাদের থাকবে তাদের থেকে সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে সবচেয়ে যোগ্যতম ব্যক্তিকে অর্থাৎ ধরুন এনবিআর 10 জন মেম্বার আছে, এই 10 জন মেম্বারের মধ্যে নট নেসেসারি সিনিয়র মোস্ট মেম্বারকে আমরা বলি না, আমরা বলছি যদি কম্পিটিশনের ভিতরে যদি সবচেয়ে ইয়াংগেস্ট মেম্বার প্রমাণ করতে পারে হি ইজ দ্য মোস্ট নলেজেবল, মোস্ট ডেডিকেটেড পারসন, কম্পিটেন্ট পারসন, আমরা বলেছি তাকে ওখানে লিডার করতে হবে। তার মানে আমরা যে প্রস্তাব করেছি এটি যদি গভর্নমেন্ট মানতো তাহলে এটা কিন্তু ব্যুরোক্রেসির অন্যান্য অংশে কিন্তু একটা বার্তা দিত যে সেই সমস্ত ডিপার্টমেন্টের জন্য যোগ্যতার লোকদেরকে, তাতে হবে কি দেখুন ইয়াং যারা চাকরিতে আসে তারা কিন্তু ওইটা মাথায় রাখতে যে আমার কেরিয়ারে ওখানে গিয়ে যদি উঠতে হয় তাহলে আমাকে ওই রকম কম্পিটেন্ট এবং ডেডিকেটেড লিডার হিসেবে তৈরি হয়ে আসতে হবে। আমরা ওইরকম প্রস্তাব করেছি, কিন্তু যেই অধ্যাদেশটা পাশ হয়েছে সেটাতে কিন্তু ওই দুইটা এরিয়া থেকে সরে আসছে। এনবিআর এর অফিসাররা এই যে এখন বলছে যে রাজস্ব ব্যবস্থা, দুইটা তো আসলে ওই অর্থে খুব বড় একটি বিষয় নয় যে এই দুইটার উপরে তো অনেক কিছু নির্ভর করছে। পুরা সাফল্য এটার উপর নির্ভর করে। আমি বলেছি ওদিনও বলেছি অ্যাডভাইজার সরকারে যে পুরো সাফল্যের উপর নির্ভর করে। আর যদি এখানে রং সিলেকশন হয়, কারণ আমি আপনাকে একটু কথা বলি, একটু বিষয় নেই, সেটা হচ্ছে কি এই যে এনবিআর যে রিফর্মটা হয়েছে এটা অর্থাৎ পলিসি এবং অ্যাডমিনিস্ট্রেশন সেপারেশন, এটা কিন্তু টোটাল এনবিআর এর টোটাল রিফর্মে ম্যাক্সিমাম 7-8%, অ্যান্ড দি রেস্ট 92% কিন্তু এখনও রিফর্মের হয়নি। আমরা সেটার উপর কাজ করতেছি কমিটি, এবং সেটা করে আমরা কিন্তু মোটামুটি ড্রাফট বানিয়েছি এবং স্টেক হোল্ডারদের কাছে ছেড়ে দেবো। স্টেক হোল্ডাররা দেখে বলবে যে আমরা যে প্রস্তাবগুলি করেছি, সুপারিশ করেছি, সেটি কি ঠিক আছে কি ঠিক নেই, কোনোটা যোগ করা উচিত কি কোনো বিয়োগ করা উচিত কি, ওনারা বলবে। বলার পরে যদি তারপরে আমরা ফাইনাল করি দেন সরকারের কাছে দেবো, এতে পলিটিক্যাল ওনারশিপ তৈরি হবে। এটি কিন্তু ডেভেলপমেন্ট পার্টনাররা অংশগ্রহণ করবে, ইনাদের পার্টিসিপেশন থাকবে, স্টেক হোল্ডারদের, ব্যবসায়ীরা গ্রহণ করবে এবং তাতে ইনফ্লুয়েন্স হবে। কাজে আমরা বলেছি যে যেই সংস্কারটা করেছে পলিসি এবং সেপারেশন, এটা হচ্ছে টোটাল রিফর্মের ম্যাক্সিমাম 5-7%। কেন আমরা আগে করছি এটা একটা প্রশ্ন হতে পারে, এটা আমরা করতাম না। আমরা কিন্তু টোটাল প্যাকেজটাকে রিফর্ম প্যাকেজটা একসাথে দিতে চেয়েছিলাম, একসাথে দিলে এই সংকটটা হতো না, আজকে যে বিতর্কটা হয়েছে এই সংকটটা হতো না। এটা হয়েছে আমাদেরকে বলা হয়েছে যে আইএমএফ বলছে ইমিডিয়েটলি করতে হবে, এই আইএমএফের কথা শুনতে গিয়ে সংকটটা তৈরি হয়েছে। এরপরে গভর্নমেন্ট এটাকে সিরিয়াসলি চিন্তা করে নাই যে আসলে একটা স্পেশালাইজড অর্গানাইজেশনে কেন এই কম্প্রোমাইজটা করতে, নাকি এমন যে আপনারা যে প্রস্তাবটি দিয়েছেন সেটি যখন মডিফাই হয়ে গেছে সেইখানে সংকটটি তৈরি হয়েছে? হ্যাঁ, সংকট ওখানে তৈরি হয়েছে, কিন্তু আমাদেরকে এই যে রিপোর্টটা আলাদা কেন দিলাম টোটাল রিপোর্টের সাথে না দিয়ে এটা কেন আলাদা দিলাম?
দেখেন মে মাসে 12 তারিখে অধ্যাদেশ পাশ হয়েছে, কিন্তু আমরা দিয়েছি জানুয়ারি মাসের প্রথম দিকে, তার মানে কি 4-5 মাস চলে গেল। আমি কিন্তু চূড়ান্ত রিপোর্টটাই কিন্তু আমি মার্চের 30 তারিখের মধ্যে দিতে পারতাম। যদি আমি 30 তারিখে দিতাম তাহলে কিন্তু আজকে এই অধ্যাদেশটা জারি হতো না, কারণ টোটাল রিফর্ম প্যাকেজটা যখন গভর্নমেন্ট দেখতো এবং ওটারই অংশ হিসেবে যখন এই অধ্যাদেশ করতে হতো, তখন কিন্তু গভর্নমেন্ট এইরকম সিদ্ধান্ত নিতে পারতো না, এটা পারতো না। এবং স্টেক হোল্ডার তখন কিন্তু অ্যালার্ট থাকতো, তারা এটা পাহারা দিত যে কি হচ্ছে না হচ্ছে। সেই কারণে এটা হয়েছে শুধুমাত্র আমাদেরকে এটা আগে বলতে দেওয়ার কারণে এটা হয়ে গেছে সমস্যাটা। তাও তো আমরা দিচ্ছি বললাম জানুয়ারি মাসের দিকে, কিন্তু এটা হলো জানুয়ারি মে মাসে কত 12 তারিখের দিকে। এই লম্বা সময় এটা কেন পরিবর্তন হলো? অন্য জায়গায় কিন্তু খুব একটা পরিবর্তন হয় নাই। এনবিআর এর অফিসারদের আপত্তিটা এখানে যে এটা স্পেশালাইজড অর্গানাইজেশন। কেন এটা আপত্তিটা আমি আপনাকে বলি, আমি আপনাকে বলি গত 54 বছরে 53 বছরে 31 জন চেয়ারম্যান এনবিআর আসছে, মেয়াদ এভারেজে 1 বছর 7 মাস। এটা কি হয় একটা রেভিনিউ ডিপার্টমেন্ট আপনি নেতৃত্ব করবেন? ওনার ডোমেন নলেজ কিন্তু ছিল না, একজনেরও ছিল না। শুধু তাই না, এখন যে বোর্ড রয়েছে সেখানে যে অ্যাডমিন বোর্ড, সেখানেও দেখলাম যে সেটাও বাইরে, খোঁজ নিয়ে সেটাও বাইরে বেশিরভাগই এক্স্যাক্টলি। তো 51 বছরে 31 জন চেয়ারম্যান আসছে, এভারেজ মেয়াদ হয়েছে 1 বছর 7 মাস, কেউ 1 মাসও ছিল। এরকম একটা টেকনিক্যাল অর্গানাইজেশনে উনি ডোমেইন নলেজ ছাড়া কি এখানে এসে কি নেতৃত্ব দিয়েছেন অনুমান করেন? তাহলে আজকে যে এনবিআরের যে সমস্যা, জাতীয় অর্থনীতির সমস্যাগুলি কি, আমাদের ট্যাক্স জিডি রেশিও লোয়েস্ট, এটা আমাদের বাড়াতে হবে। এটা কোনো কেন বাড়ে না? কারণ ক্যাপাসিটি নেই এনবিআরের। আমাদের কি হচ্ছে, ইনডাইরেক্ট ট্যাক্স আমাদের টোটাল রেভিনিউর 80%, এবং ব্যবসায়ীরাও কিন্তু এটা নিয়ে কথা বলে না, কারণ ওটা তাদের সুবিধা। এটি নিয়ে আপনার কাছে আমি আরো একবার আসছি। আমি একটু জনাব আশরাফ আহমেদ, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আপনারা তো অন্যতম বড় অংশীজন আসলে এই এনবিআর এর সংশ্লিষ্ট বিষয়গুলো, তো এই যে বিভক্তির ফলে আপনারা আসলে কি চাইছেন? মানে আপনারা বিভক্তির ফলে কি আপনারা লাভবান হবেন নাকি লোকসানে পড়বেন? কোন জায়গাতে, মানে আপনাদের মন্তব্যটা? ধন্যবাদ। ট্যাক্স পলিসি ইউনিট যে আলাদা করা দরকার, এটা কিন্তু প্রাইভেট সেক্টর বহু বছর ধরে বলে আসছে, ক্রমাগত বলে আসছি আমরা, এবং বলে আসছি যে এটা কেন, তার দুটো স্পেসিফিক গল্প বলি আমি। দেখুন, আমাদের দেশে একটা আইন ছিল যে স্ট্যাম্প অ্যাক্টের আন্ডারে যে কোনো ধরনের বন্ড, মানে আপনার ট্রেডেবল ইনস্ট্রুমেন্ট, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট যদি আমরা ইস্যু করতে চাই তাহলে 2% একটা স্ট্যাম্প ডিউটি দিতে হতো। যেই কারণে আই থিঙ্ক আইনটা বোধহয় 1884 কিংবা 82 সনে করা, এবং 2019-20 পর্যন্ত এটা ছিল। এই সময়টাতে কোনো বন্ড আমার জানা মতে বাংলাদেশে ইস্যু হয়নি। তার কারণটা হলো ওই যে 2% ট্যাক্স দিতে হলে এই জিনিসটা একেবারেই ফিজিবল না। কিন্তু যখন 2000, আমি ঠিক ডেটটা মনে নেই, 19 কিংবা 20-এ যখন এটা উইথড্র করা হলো, তারপরের এই 5-6 বছরে প্রায়, আমি আজকে হিসাব করে দেখলাম, প্রায় 38,000 কোটি টাকার মতো বিভিন্ন ধরনের ব্যাংক বা কর্পোরেট কিংবা ব্যাংকের থেকে বন্ড ইস্যু করা হয়েছে। এটার মানে হলো রাফলি আপনার প্রত্যেক বছর 4,000 কোটি টাকার লেভেলে আপনার ইন্টারেস্ট পেমেন্ট হয়, কুপন পেমেন্ট হয়। এই 4,000 কোটি টাকা হল, তার মানে হচ্ছে মোটামুটি 800 থেকে 1,000 কোটি টাকা ট্যাক্স কালেকশন হয়। ওই যখন ইন্টারেস্ট পেমেন্ট করা হয় তখন ওখান থেকে এআইটি কেটে রাখা হয়। এই যে দেখুন, এই যে 2% যেই ট্যাক্স, যেটাতে আমরা 100 বছরে বোধহয় 1 টাকাও পেয়েছি কিনা আমার সন্দেহ আছে, সেটা উইথড্র করার ফলে একটা 2,000 কোটি টাকার একটা ট্যাক্সের সোর্স তৈরি হলো। এটাই হচ্ছে ট্যাক্স পলিসি ইউনিট আলাদা করার উদ্দেশ্য। আপনি যদি এটা না করতে পারেন, মানে এফেক্টিভলি আমরা ইকোনমিক্সের ভাষায় যদি বলি, এটা হচ্ছে ইউ হ্যাভ টু ট্যাক্স ফর গ্রোথ, যে আপনার অর্থনীতির উন্নয়নের জন্য যেই ট্যাক্স পলিসিটা প্রয়োজন সেটা আপনাকে করতে হবে। আবার আরও দুটো এক্সাম্পল দিই আপনাকে। বাংলাদেশে ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি এবং অটোমোবাইল ইন্ডাস্ট্রি, এই দুটো ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে বিকজ আমরা ধাপে ধাপে এটাকে ট্যাক্স অ্যাডভান্টেজ দিয়েছি। কীরকম? প্রথম ধাক্কায় বলেছি যে সিকেডি আনলে ডাইরেক্ট ইম্পোর্টের থেকে কম ট্যাক্স দিতে হবে, তারপরে বলেছি না, এসকেডি আনলে যা হবে সিকেডিতে তার থেকে কম হবে। তারপরে একটা পয়েন্টে গিয়ে বলেছি না, যদি ম্যানুফ্যাকচার করেন তাহলে হবে, অ্যাসেম্বল করেন তাহলে ট্যাক্স অ্যাডভান্টেজ পাবেন। তারপরে বলেছি যদি সবচেয়ে বড় কম্পোনেন্টটা ম্যানুফ্যাকচার করেন তাহলে আপনি ট্যাক্স ম্যানুফ্যাকচার হিসেবে সুবিধা পাবেন। এই যে এই প্রসেসটা, এটা কিন্তু প্রায় 15-20 বছর ধরে হয়েছে, কিন্তু আনফর্চুনেটলি এটা কখনো কোনো একটা পলিসি ডিরেক্টিভের আন্ডারে কিংবা প্ল্যান রাস্তায় জিনিসটা করা যায়নি। এটা কি হয়েছে, বিভিন্ন পর্যায়ে আমরা গিয়ে দিন দরবার করেছি এনবিআর এর কাছে, সরকারের কাছে,
তখন কেউ একজন একটু ছাড় দিয়েছেন, তারপরে 2 বছর পরে দেখা গেল যে আরেকটু ছাড় দিয়েছেন। এই যে এই প্রসেসটা, এটাকে যদি আপনি ইনস্টিটিউশনালাইজ করতে চান, যে আমরা আমাদের ইকোনমি গ্রো করার জন্য যে ট্যাক্সেশন পলিসি নিতে হবে, যেসব জায়গায় ট্যাক্স কমাতে হবে, যেসব জায়গায় আমরা ট্যাক্স বসাতে পারবো, এই যে ট্রেড অফের যে হিসাবগুলো, এই কাজটা যদি করতে গেলে কিন্তু আপনার পলিসি ইউনিট লাগবে। আমরা যদি স্টেক হোল্ডার কিংবা ভুক্তভোগী হিসাবে যদি বলি, কারণ ট্যাক্স তো আমাদেরকেই জেনারেট করতে হয়, ইনকাম তো আসলে আলটিমেটলি আমাদেরকেই জেনারেট করতে হয়। আচ্ছা, এই ইনকাম জেনারেশন প্রসেসটাতে যদি আপনি আমাদেরকে বাদ দিয়ে যদি কাজটা করতে চান, এটা আসলে হবে না। মানে যদি আমি ওই আমাদেরকে বলা হয় না যে ট্যাক্স কালেক্টরের কাজ হচ্ছে অন্যের শস্য কেটে নিয়ে আসা, হ্যাঁ, কিন্তু আপনি যদি আপনার চাষিদেরকে যথেষ্ট ইনসেন্টিভ না দেন, আপনি যদি জায়গা মতো আপনার ইরিগেশন না করেন, আপনি যদি বীজ না দেন, তাহলে তো আপনার ইয়ে বাড়বে না, চাষের আউটপুট বাড়বে না। চাষের আউটপুট বাড়লে আপনার ট্যাক্স রেট কমালেও আপনি বেশি ট্যাক্স পাবেন। এই যে এই প্রসেসটা, এইটাকে ইনস্টিটিউশনালাইজ করতে গেলে আপনাকে একটা পলিসি ইউনিট করা ছাড়া আপনার কোনো উপায় নেই। কারণ আপনি অন্যভাবে যদি দেখেন, আপনি এনবিআরের একমাত্র অবজেক্টিভ কি মেজারেবল কেপিআই যদি থাকে, যে আপনি বছরে কত ট্যাক্স জেনারেট করতে পারছেন, কত ট্যাক্স কালেক্ট করতে পারছেন, তাতে ইন্ডাস্ট্রি বাঁচলো না মরে গেল, সেটা এনবিআরের দেখার বিষয় না। এইভাবে যদি আপনি ডিফাইন করে দেন, তখন কিন্তু আর এনবিআরের পক্ষে অন্য কোনো কিছু চিন্তা করা সম্ভব না। ফলে এই যে ট্যাক্স বেস যেটা বাড়ানোর যে গল্পটা, যেই প্রসেসটা, যেই পদ্ধতিটা, সেটার জন্য আপনাকে ট্যাক্স পলিসি ইউনিট লাগবেই। এখন এই ট্যাক্স পলিসি ইউনিট আপনি সরকার আইআরডির জায়গায় করবে, না এনবিআর এর ভিতরে করবে, না ট্যারিফ কমিশনকে দিয়ে করাবে, এটা আমাদের জন্য ইররিলেভেন্ট। আমরা কিন্তু এটা বলতে পারি যে আপনার যারা এই যে স্পেশালাইজড ডোমেইন এক্সপার্টিস যাদের আছে, তাদেরকে ছাড়া যদি জিনিসটা করেন, তাহলে এটা কাজ করবে না। কিন্তু যতদূর এনবিআর এর কর্মকর্তাদের সাথে কথা বলে যতটা বোঝা গেছে যে তারা আসলে বিভক্তির বিপক্ষে নন, কিন্তু এই পদের জায়গাটাতে হচ্ছে তাদের মূল আপত্তি, এবং এটি নিয়ে তারা আলোচনা করেছিলেন, সেটি ফলপ্রসূ হয়নি বলে তারা পুরো বিভক্তির বিপক্ষে চলে গেছে। কারেক্ট। মানে এইটাই হচ্ছে, আমি যদি এইভাবে বলি জিনিসটাকে, দেখুন, যে কোনো চেঞ্জ যখন আপনি ইমপ্লিমেন্ট করতে যাবেন যে কোনো অর্গানাইজেশনে, আমাদের প্রাইভেট সেক্টরেও তাই, আপনার অনেক ইস্যু আছে যেগুলো রেজিস্ট্যান্স আসে, অনেকের স্বার্থ কিছুটা হলেও সংক্ষুব্ধ, অনেকের বিরুদ্ধে বৈষম্য হয়ে যায়। যারা ধরেন বছরের পর বছর 20 বছর 30 বছর ধরে একটা অ্যাসপিরেশনে একটা লাইনে কাজ করেছেন, তাদেরকে যদি আপনি কালকে সকালে হঠাৎ করে বলেন না তোমাদেরকে আর এই লাইনে রাখা হবে না, এই ক্যারিয়ার পাথ তোমাদের জন্য না, তখন তাদের জন্য ব্যাপারটা কিন্তু ভয়ঙ্কর। এবং একই সাথে এটাও আমি বলে দিতে পারি আপনাকে যে আপনি পলিসি ইউনিট যদি তৈরি করেন, আপনি আলটিমেটলি ওই এক্সপার্টিস আপনি ট্যাক্স ক্যাডারের বাইরে কারো কাছ থেকে পাবেন বলে আমার মনে হয় না। কিন্তু ওই পলিসির জন্য আপনাকে শুধু ট্যাক্স ক্যাডার দিলে হবে না, আপনাকে যে পলিসি ইউনিটকে আসলে স্টেক হোল্ডারদের সাথে কথা বলতে হবে, ব্যবসায়ী সংগঠনগুলোর সাথে কথা বলতে হবে, ইকোনমিস্টদের সাথে কথা বলতে হবে, আইন বিশেষজ্ঞদের সাথে কথা বলতে হবে।